ভোটে কি উল্টো হবে পাশা? একটা সরকার বিরোধী একটা প্রভাব পড়ে। কি হতে চলেছে? যে ভোটটা বিজেপিতে গেছিল সেটাই ফিরে আসবে। চাণক্যের চোখে মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কাকে ভোট দেবে। বাংলার ভোটে বাঙালিরা বুঝতে পারছেন না যে স্রোতটা কোথায়। দিন থেকে ভোট ঘোষণা হয়, অদ্ভুতভাবে মানুষের একটা চেনা অচেনার একটা পরিবর্তনের জায়গা তাদের মনে আসে। কি হবে কি হবে, এই যে তাদের মধ্যে একটা ভাবনা, যাকে আমরা অনেক সময় বলে থাকি যে একটা, আবার সেখান থেকেই তৈরি হয় হাইপোথিসিস বা অনুমান। কিন্তু যারা বাংলা বা বাংলার থেকে আরো বাইরে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে গণতন্ত্রের এই বিরাট একটি যে চ্যালেঞ্জ, সেটাকে একদম সামনে থেকে দেখেছেন, তাদের মধ্যে অন্যতম স্নেহাশিস সুর। আজকে আমাদের সামনে রয়েছেন স্নেহাশিস সুর। এখন রঙিন টিভি শুরু হয়নি, সাদা কালো টিভি আপনারা দেখেছেন অনেকেই। সেই সময় কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে স্নেহাশিস সুর দূরদর্শন সংবাদ, এটা আপনারা অনেকেই শুনেছেন এবং এই মানুষটিকেই দেখেছেন। স্টর্ম চেজাররা যেমন স্টর্ম চেজ করার ক্ষেত্রে জানেন যে কোন দিকে হাওয়াটা ঘুরবে, আপনারা ঠিক যা জানতে চাইছেন প্রত্যক্ষদর্শী হিসেবে, এবং যিনি বাংলার মানুষের পালস বোঝেন, সমাজের উপর থেকে নিচে তলা পর্যন্ত যার সঙ্গে যার অবাধ মেলামেশার একটা জায়গা, সেই স্নেহাশিস সুর, তার কাছে জেনে নেব এবারের ভোটের হাল হকিকত, বাংলার মাটি, বাংলার মানুষের, বাংলার আশা। ভবিষ্যৎ কি হবে, আবহাওয়াবিদরা তো তাদের যন্ত্র, তাদের পরিসংখ্যান, তাদের তথ্য দিয়ে বুঝতে পারেন। দেখুন, এখনও অবধি কোনো যন্ত্র বেরোয়নি যে যন্ত্র মোটামুটি সেই যন্ত্রটা একটা ড্রোনের মতো একটা নির্বাচনী ক্ষেত্রে ঘুরিয়ে দিলে সে এসে আপনাকে বলে দেবে কতটা কে পাবে। অনেকে বিভিন্ন সমীক্ষা করেছেন, আমরা অতীতে দেখেছি কিছু সমীক্ষা মিলেছে, বহু সমীক্ষা মেলেনি, তাও আমরা দেখেছি। আসলে কি জানেন, এবারে আমার যেটা মনে হচ্ছে যে এই যে এসআইআর, এর ফলে প্রতিটি কেন্দ্রে এত বেশি সংখ্যক মানুষের নাম বাদ গেছে, এবং তার ফলে ধরুন আমি যদি ধরে নিই বিগত বিধানসভা নির্বাচনে 5,000, 10,000, 15,000 এই রকমের নির্বাচনের তফাৎ, জয় পরাজয়ের তফাৎ ছিল, সেইখানে যদি সেই সংখ্যাটা 20,000, 25,000, 30,000 কোনো কেন্দ্রে বাদ যায়, তাহলে কে বাদ গেল এবং এতে কার ইতিবাচক সুবিধে হলো এবং কার নেতিবাচক সুবিধে হলো বা কার ক্ষতি হলো, এই জায়গাটা কিন্তু এবারে একটা অতিরিক্ত জায়গা যেটা নির্বাচনী ইস্যুর ওপরে কাজ করবে। দেখুন, যারা ভোটদাতা তারা ভোট দেবেন, মানুষের মন বোঝা যায় কিছুটা, এটা একটা ব্যাপার। কিন্তু এখানে যে সংখ্যার খেলা, এই সংখ্যাটা এবারে একটা অতিরিক্ত ফ্যাক্টর হয়ে, বিষয় হয়ে এসে দাঁড়িয়েছে। এক্স ফ্যাক্টর যেটাকে বলে অনেক সময়, এটা কিন্তু কত লোকের নাম বাদ গেল। আপনি যদি বলেন যে প্রত্যেক নির্বাচনেরই একটা করে কয়েকটা মূল বিষয় থাকে বা ইস্যু থাকে, তো এবারে যেমন বললাম এসআইআর একটা ইস্যু। তাছাড়া দেখুন, একদিকে একটা ব্যাপার বোঝা যাচ্ছে, মানে বিজেপি তার যে অভীষ্ট বা ইচ্ছে বা যে সংকল্প, তারা অনেক আগে, আমার বিগত বেশ কয়েক বছর আগে ভুবনেশ্বরে তাদের রাষ্ট্রীয় কার্যসমিতির বৈঠক হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আগরতলা থেকে সোজা পশ্চিমবঙ্গে নেবে এসে উড়িষ্যা হয়ে কর্ণাটক, এইটা ওদের বাকি ছিল তখন। তার মধ্যে দেখুন ত্রিপুরা হয়ে গেছে, উড়িষ্যাও হয়ে গেছে। পশ্চিমবঙ্গে ওরা অনেকবার চেষ্টা করছেন। আগেরবার বিধানসভা নির্বাচনের প্রচেষ্টার থেকে এবারের বিধানসভা নির্বাচনের প্রচেষ্টার কিন্তু একটু তফাৎ আছে। আগেরবার যেমন একটা তীব্র, আমরা যেটাকে বলি হাইপ তৈরি করা, এবারে কিন্তু হাইপ নেই। প্রধানমন্ত্রী অনেকবার আসছেন নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ইস্যু। দেখুন, এবারে মানে একটা ব্যাপার এসে গেছে, মাছ খাবার, নিরামিষ আমিষ। প্রধানমন্ত্রী কিন্তু প্রচ্ছন্নভাবে এই হলদিয়ার সভায়, যেহেতু ওটা সামুদ্রিক জায়গা, সেখানে মাছ চাষে কী প্রকল্প আছে, মাছ চাষিদের কীভাবে কল্যাণ হয়, মাছ চাষ কীভাবে বাড়ানো যায়, বিজেপির কেন্দ্রীয় প্রকল্প আছে, এই সবগুলো উনি বলছেন। আগেরবার যেমন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে সম্বোধন করে উনি কিছু বলতেন, এবারে কোনো তীব্রতাটা নেই। হ্যাঁ, বলে যাচ্ছেন যে পরিবর্তন আনতে হবে, এই সেই। দেখুন, একদিকে বিজেপির এই পরিবর্তনের একটা সর্বত প্রয়াস, এবং নানা কারণে বিজেপি যেহেতু কেন্দ্রের সরকারে রয়েছে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেহেতু কেন্দ্রেরই প্রতিষ্ঠান, এটা বাস্তব সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে আলাদা সত্তা থাকা উচিত। সেটাই গণতান্ত্রিক দেশে, আমাদের মতো দেশ যেখানে সুদৃঢ় গণতন্ত্র আছে, সেটা বাঞ্ছনীয়। কিন্তু আপনারা জানেন যে সম্প্রতি
এই যে নির্বাচন কমিশনার নিয়োগের যে আগে ৩-২ ছিল, অর্থাৎ প্রধানমন্ত্রী, একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতি, সম্প্রতি নতুন আইন পরিবর্তন করে প্রধান বিচারপতি এই নিয়োগ কমিটির থেকে বাদ পড়েছেন, ফলে 2:1 নিয়োগ করাই যাচ্ছে। এবং আমরা একটা দেখতে পাচ্ছি সারা দেশে, এটা বলতে কোনো দ্বিধা নেই, কর্তব্যরত অবস্থায় যারা আমলা তারা এমন কিছু অতিরিক্ত করতে থাকেন এবং ঘটনাচক্রে কোনো একটি রাজনৈতিক দলের খুব কাছাকাছি এবং আস্থাভাজন হয়ে আসেন। রাজনৈতিক নেতারা মনে করেন যে এনাকে দিয়ে হয়তো আমাদের অভীষ্টটা কিছুটা হতে পারে। এখন নির্বাচন কমিশন এক একটি আদেশ দিচ্ছেন, এসআইআরেরও দেখুন যেভাবে তারা কম্পিউটারে হঠাৎ করে লজিক্যাল এরার বলেছে, বানানের জন্যে এই হচ্ছে, ফলে এই যে মানুষ যাদের নাম বাদ গেছে তারা তো ভোট দিতে পারবেন না। ট্রাইব্যুনালেও কতজন হবে খুব একটা কিছু হবে না, কিন্তু যারা বাদ গেছে যে সমস্ত পরিবারের বা বন্ধুবান্ধব তাদের যে ক্ষোভটা, এই ক্ষোভটা কিন্তু নির্বাচন কমিশনের ওপরে ক্ষোভ, মানে ভারতীয় জনতা পার্টির ওপরে ক্ষোভ, সেইটা কিছু ভোট মানে নেতিবাচকভাবে ভারতীয় জনতা পার্টির বিপক্ষে যাবে। ধরে নেওয়া যায় সেটা, যেহেতু তৃণমূল এটা নিয়ে এত প্রচার করেছে, তৃণমূলের দিকে যেতে পারে, এটা একটা অতিরিক্ত ব্যাপার, কারণ মানুষ দুঃখিত, ক্ষুব্ধ এই পুরো ব্যাপারটায়। এবং তারপরে নির্বাচন কমিশন এর হাতে যে ক্ষমতা আছে, সব ক্ষমতা যে ব্যবহার করতে হয় তা নয়। আগে ছিল কি, কোনো আধিকারিকের সম্বন্ধে যদি কোনো অভিযোগ আসতো বা তার কর্তব্যে কোনো গাফিলতি হতো, এড়িয়ে যেতেন, পক্ষপাত দুষ্ট হতো, তখন তাকে সরানো হতো। এখানে বিভিন্ন স্তরে ঝাড়ে বংশে লোককে সরানো হচ্ছে। এর কারণ কি? কারণ হচ্ছে একটা বাতাবরণ তৈরি করা, হ্যাঁ কিছু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু তুমিও ছাড় পাবে না, মানে এই যে একটা বাতাবরণ তৈরি করছে। যদি এই বাতাবরণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে পারে তাহলে খুব ভালো কথা। আর দেখুন, যারা ব্যুরোক্র্যাট তারাও তো শপথ গ্রহণ করে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরি করছেন, আধিকারিক, তাদের তো একটা সম্মান এবং ন্যায় নিষ্ঠা আছে। তাহলে কি মনে করা হচ্ছে যে তাদের কিছু নেই? সে আইএস অফিসার বলুন, WBCS অফিসার বলুন, আমার মতে তো তাদের নিশ্চয়ই নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা আছে, ক্ষমতাটা দেওয়া হয়েছে সংবিধানে, কিন্তু সেটা কেন ব্যবহার করছে সবের পিছনে তো একটা র্যাশনাল থাকবে। সেটাও তাদের অ্যাসোসিয়েশনের ব্যাপার, তার মানে কি, তার উপরে আমি আস্থা রাখছি না। কোনো সরকারি হাসপাতাল থেকে আমি যখন রোগী নিয়ে অন্য জায়গায় যাচ্ছি, তাহলে কি হয় সরকারি হাসপাতালের চিকিৎসকের, নয় পরিষেবার, না হলে খাওয়া দাওয়ার, না হলে পরিচ্ছন্নতার ওপরে আমি ভরসা রাখতে পারছি না। তাহলে কি এখানে যে ভরসা রাখতে পারছি না, এইটাতে তো তারা চিহ্নিত হচ্ছে যে তাদের ওপর আর ভরসা রাখা যায় না। এটা তাদের ব্যাপার, তারা যা বুঝবেন করবেন। এটা মূলত মনে হয়েছে যে এটা একটা বড় 1জন 2জন 4জন বদল এটা অতীতেও ছিল, কিন্তু এইভাবে এত সংখ্যায় তারাও তো, মানে জ্ঞানেশ কুমার যিনি আছেন মাননীয় মুখ্য নির্বাচন কমিশনার, তিনিও তো এই সরকারি পরিষেবা থেকে এসছেন। ফলে এই যে একটি আমাদের যে গণতন্ত্রের যে 4টে স্তম্ভ, অর্থাৎ এক্সিকিউটিভ যারা এই কাজকর্ম করেন, তাহলে তাদের প্রতি সামগ্রিকভাবে একটা আস্থা হারানোর ব্যাপার হচ্ছে। আরেকটা হচ্ছে যে এবারে প্রচুর নিরাপত্তা কর্মী আনা হয়েছে। ভালো, যদি নিরাপত্তা কর্মী নিরাপত্তা দিতে পারে, এরিয়া ডমিনেশন দিতে পারে, তাহলে তো খুবই ভালো। কিন্তু অনেক অতিরিক্তভাবে দেখুন ধরা কতটা কি পড়ছে, কজনকে প্রিভেন্টিভ অ্যারেস্টে ঢোকানো হচ্ছে, এবং আদপে নির্বাচনের দিনগুলোতে, ভোট গণনার দিন এবং তার অব্যবহিত পরে হিংসা রোধ করতে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য সরকারের বাহিনীর সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটা সুষ্ঠু, কোনো ঘটনাবিহীন একটা মানে সুন্দর নির্বাচন দিতে পারবে কিনা, এইটা বক্তব্য। সেটা 10 জনে দিক বা 20 জনে দিক বা 15 জনে দিক। আমি এসআইআরের আরেকটা কথায় যাব, যে নির্বাচনী বিচারকদের পাঠানো হয়েছে। দেখুন, এমনিতেই আমাদের জানেন বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা। আপনি বিচারকদের এইভাবে তুলে নিলে, মানে বিচার ব্যবস্থার যা দীর্ঘসূত্রিতা ছিল, আপনি যদি আদালতগুলোয় যান, ফলে তারিখ তো পড়ছে, বিচারক নেই, ফলে কাজ একেবারে মানে ব্যাহত হচ্ছে। এইগুলোও কিন্তু ভাবার আছে, এই রকম কাকে দিয়ে করানো উচিত, কি করানো উচিত। এসআইআর তো এই প্রথম হচ্ছে না, বা এবারেই বা এত হইচই কেন হচ্ছে? সত্যিই যদি তার কাগজ না থাকে তাহলে সে থাকবে না। কিন্তু এরকম লোক আমার আপনার চারপাশে আছে, যার কাগজ আছে, সর্বোপরি পাসপোর্ট আছে, তার নাম বাদ গেছে, হয়তো বানানে, একটু এর বাবার বানানে। এইগুলো তো বুঝতে হবে, এটা তো যন্ত্র দিয়ে হয় না।
তাহলে পাসপোর্টটা ফেরত দিয়ে দিতে হয়। যে আমাকে যদি নাগরিকত্ব দেয়, পাসপোর্টের পরিচয়, সেই নাগরিকত্ব নিয়ে আমি ভারতীয় নাগরিক হিসেবে বিদেশে যাচ্ছি, তাহলে আমি স্বীকৃত ভারতীয় নাগরিক, এবং স্বীকৃত ভারতীয় নাগরিকের অধিকার হিসেবে আমার ভোট দেওয়ার অধিকার আছে। তাহলে আমি পাসপোর্ট থাকলেও আমি কেন আমি যদি নাম তুলতে আগ্রহী, আমার পাসপোর্টের একটা কপি দিলেই তো আমার ভোটার লিস্টে নাম ওঠার কথা। সেরকম উঠছে না, এরকম বহু লোক আছে। আপনি বলবেন সেটা একজন দুজন, আচ্ছা ঠিক আছে, এটাও আমাদের বুঝতে হবে যে একজন নির্দোষও যেন শাস্তি না পায়, সেটা বিচারের দেখার কথা। সেরকম একজন বৈধ ভারতীয় নাগরিকও যেন ভোটদানের অধিকারে বঞ্চিত না হয়, এইটাই কিন্তু নির্বাচন আয়োগের দেখার কথা। তারা সংকল্পবদ্ধ। একজন, আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যে প্রত্যন্ত অঞ্চলে একটি গ্রামের 2-4 জন মানুষ আছেন, কোথাও একজন ভোটার, 2 জন ভোটার, 3 জন ভোটার, তার জন্যে কিন্তু পুরো মেশিনারি হেলিকপ্টারে করে বা ঘোড়ায় চড়ে বা যে কোনোভাবে সেইখানে আগের দিন 2 দিন রাস্তা হেঁটে সেইখানে গিয়ে পৌঁছে তাকে তার ভোটটা গ্রহণ করেন। এটাকে আপনি টোকেনিজম বলতে পারেন, লোক দেখানো বলতে পারেন, কিন্তু এটাই হচ্ছে গণতন্ত্রের ভিত্তি, যে গণতন্ত্র তোমাকে এই জায়গাটা দিচ্ছে। সেখানে যখন একজনও বৈধ পাসপোর্ট হোল্ডারের নাম বাদ যায়, তখন আমরা সেটাকে নির্বাচনী পদ্ধতির যেভাবে কাজকর্ম করা হচ্ছে আমরা ভালো চোখে দেখি না। অর্ঘ্য, স্নেহাশিস দা, যেটা আপনার কাছে আপনি যেটা বলছেন ঠিকই, এবং আক্ষরিক অর্থেই আপনি কমিশনের যে জায়গাটা ধরছেন সেটাও ঠিকই। স্নেহাশিস সুর এমন একজন মানুষ যিনি ছিটমহলে দাঁড়িয়ে ছিটমহলের মানুষের দুঃখ যন্ত্রণা, তাদের চাওয়া পাওয়া, তার আশা বলেছেন। স্নেহাশিস সুর এমন একজন মানুষ যিনি বিমানের সবচেয়ে ধনী ক্লাসে যায়। আবার স্নেহাশিস সুর এমন একজন মানুষ তিনি রাস্তায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর মতন ঝালমুড়ি খান বা জিজ্ঞেস করে কেমন আছো। এই পালস থেকে, ওই জায়গা থেকে জানতে চাইছি যে মানুষের যে প্রত্যাশা, চাহিদা, আমি এসআইআর বাদ দিচ্ছি, এসআইআর এর জন্য 1 কোটি ভোট ফেলে দিলাম, বাকি যে 6.5 কোটি ভোটার, তাদের কাছে এবারের যে পালস, অর্থাৎ যদি 21-এর ভোটকে রাখি, বিজেপির ভোট 38%, তৃণমূলের ভোট ছিল 48%, 10%-এর গ্যাপ ছিল, যেটা নিয়ে কিন্তু বিজেপির নেতারা সারা বছরই লাফালাফি করেছে, এই তো মাত্র 10, এই তো মাত্র 10। আমি একদম হার্ডকোর জার্নালিজমের জায়গা থেকে জানতে চাইছি, এই 10%-এর ভোট সুইং হবে কি হবে না? যদি সুইং হয়, হ্যাঁ, আপনি বলেছেন হাইপোথিসিস করা যাবে না, আপনি আলিপুর ওয়েদার অফিসে বসে নেই, কিন্তু আপনি যেহেতু একজন মানে সোশ্যাল পালস ধরেন বা কার্ট লিভির যে সোশ্যাল রিলেটিভিটি তত্ত্ব, সেই জায়গাটা আপনি বিলং করেন, সর্বস্তরের মানুষের সঙ্গে মেশেন, সেই জায়গা থেকে আপনার কাছে আসা মর্নিং টাইম সেখান থেকে জানতে চায় সেই পালসটাকে আপনি কোন দিক থেকে দেখছেন, যে হাওয়া যদি পরিবর্তনের হাওয়া থাকে, কেন, কোন ভিত্তিতে, যদি না থাকে এবং যদি স্ট্রং অ্যান্টি ইনকামবেন্সি থাকে সেটা কিসের জন্য, যদি প্রো হয় তাহলেও সেটা কিসের জন্য, বা আপনার সাংবাদিকতার সামগ্রিকতা থেকে কোন দিকটি চোখে পড়ছে? ধন্যবাদ অর্ঘ্য। এখানে সাংবাদিকতার সামগ্রিকতার খুব একটা জায়গা নেই। এই যে তুমি সুন্দর করে 10%টা ধরলে, এই 10%টা কার জানো তো? এই যে আমরা বলি না যে বামের ভোট রামে গেছে, বিগত নির্বাচনে বামেদের এই 10% কমেছিল, বিজেপির সেই 10% বেড়েছে, ফলে ধরে নেওয়া হয় বাম থেকে সেই ভোটটা রামে বা বিজেপিতে গেছে। এখন কংগ্রেস এবং বামপন্থীরা বিধানসভায় শূন্য। এবারে কিন্তু কংগ্রেস 294টি আসনে লড়ছে এবং বামেরা তাদের আইএসএফকে সঙ্গী করে তারাও প্রায় সব আসনে প্রার্থী দিয়েছে এবং একটা মহাজোট করে তারা একটা লড়ছে, বামফ্রন্ট, বৃহত্তর বামফ্রন্ট বলুন যাই বলুন, একটা লড়ছে, লড়াইতে আছে। তাহলে এই যে বামপন্থীদের একটা লড়াই, কংগ্রেসের লোকে বলছে যে বিশালবাদ, আবার অধীর চৌধুরীর নেতৃত্বে, এবং এটা তো সত্যি কথা, মালদাতে এখনও বরকত গনি খান চৌধুরীর যে পারিবারিক প্রভাব, দ্বিতীয় জন্মেতেও মৌসম নূরের তৃণমূল থেকে ফিরে আসা, এবং ডালুবাবু সম্প্রতি প্রয়াত হয়েছেন, তার ছেলে ঈশা খাঁ, উনি যে রয়েছেন ঈশাবাবু, তো তার যে কেন্দ্রগুলো, এইখানে কয়েকটা সিট কংগ্রেস পাবে বলে তারা এবারে বেশ জোরের সঙ্গে ভাবছে বা বলছে, কারণ সেখানে তারা সেই জায়গায় দাঁড়িয়ে নেতৃত্বটা দিচ্ছে। দ্বিতীয় বলবো আমি, বামেরাও এই বিভিন্ন জায়গায় কয়েকটা, দেখুন, একটা দুটো ছুটকো
ভোট কাটাকাটি থেকে বেরিয়ে গেল সেটা আলাদা কথা। কিন্তু একটা জিনিস হচ্ছে যে যদি বামেদের ভোটটা যেটা বিজেপিতে গেছিল সেটা যদি ফিরে আসে, তাহলে অঙ্কের হিসেবে লাভ হচ্ছে তৃণমূলের। আর যদি বেশি ফিরে আসে, একেবারে টেনে নিয়ে একটা দুটো সিটও যদি বের করে দেয়, তাহলে তো বামেদের লাভ। বামেরাও কিন্তু মনে করছে তারা একটা দুটো সিট ওই মুর্শিদাবাদের দিকে বা ওদিকে উত্তর দিনাজপুরের দিকে বা এদিক ওদিকে পাবে। ফলে কংগ্রেস এবং বাম যদি নিজেদের আলাদা করে দাঁড়িয়ে আছে বলে কিছু ভোট ব্যাংক আলাদা করে ভোট ফিরে আসে তাদের দিকে, এই যে শূন্য হয়ে গেছিল, তারা কোথাও ভোট ছিল না, এই ফিরে আসাটাতে কিন্তু মূলত ধরে নেওয়া যায় যে ভোটটা বিজেপিতে গেছিল সেটাই ফিরে আসবে। ফলে এই সব ক্ষেত্রে আখেরে লাভ হবে তৃণমূলের। এবং যেটা ধরা হচ্ছে যে এবারে আর শূন্য দুটো দলই থাকবে না, কংগ্রেস এবং বামেরা তারা খাতা খুলবে। দু অঙ্কয়ে যেতে না পারলেও এক অঙ্কয়ে থাকবে, 5-6-এর কাছাকাছি মিলিয়ে হয়তো তারা থাকতে পারে, এটা লোকের অনুমান যারা ওই সব জায়গায় গেছেন। এবার উত্তরবঙ্গটা হচ্ছে বিজেপির দুর্গ বলা হয়, কারণ মালদার পর থেকে কার্যত এদিকটা পুরোটাই বা পশ্চিম দিকটা পুরোটাই দক্ষিণ পশ্চিম এবং মালদা পর্যন্ত তৃণমূলেরই মোটামুটি করায়ত্ত। এখন বিজেপি এবারে কি আরও ভালো ফল করবে, নাকি সেখানে নেতৃত্বের যোগ্য অভাব বা তাদের যা আশা আকাঙ্ক্ষা ছিল তারা সেটা দিতে পারেনি, বা রাজনৈতিক দলবদল, আগের বারে কী দলবদল ছিল এবারে কী দলবদল, এইটা নিয়ে এখন ধরে রাখবে না বাড়াবে, এগুলো নিয়ে নানা রকম তত্ত্ব আছে। আমি উত্তরবঙ্গ সফর যে করিনি তা নয়, কিন্তু নির্বাচনী পর্যবেক্ষণের সফর করিনি, সুতরাং আমি এইটুকু বুঝতে পারছি যে ধরে রাখার চেষ্টা হবে, বাড়াবার চেষ্টা হবে বিজেপির দিক থেকে, হয়তো কিছু কমতেও পারে বাড়তেও পারে, সমান থাকতে পারে, এই তিনটেই আছে। এখন এই তিনটের বাইরে তো আর কিছু হয় না, কিন্তু ওই সব জায়গাতেই কংগ্রেস বা বাম একটা দুটো আসন ছিনিয়ে নিতে পারে, ফলে সমীকরণটা একটু আলাদা হবে। অন্যদিকে এই যে একটা অ্যান্টি ইনকামবেন্সি বলা হয়, দুর্নীতি বা অন্য সমস্ত যে বিষয়গুলো, অর্থাৎ এই বিষয়গুলো একটা সরকার যদি দীর্ঘদিন থাকেন তাহলে তার বিরুদ্ধে একটা এই জাতীয় জিনিসগুলো আসে, এবং দুর্নীতির কিছু ঘটনা চোখের সামনে মানুষ দেখেছে। কিন্তু আবারও আমি একটা কথা উল্লেখ করতে চাই, দুর্নীতি কিন্তু নতুন নয়। দুর্নীতির পর একাধিক নির্বাচন হয়েছে এবং সেখানে দেখা গেছে যে ক্ষমতাসীন তৃণমূলের ঠিক ভোটের আগে হাতে ক্যাশ নিচ্ছেন, আরও কিছু ঘটনা, এই পাচার সেই পাচার অমুক তমুক, সেইটাতে খুব একটা নেতিবাচক প্রভাব পড়েনি বা তাতে তাদের একেবারে যে ধরাশায়ী হয়েছেন তা নয়। তাহলে আমি যদি ধরে নিই যে এই দুর্নীতিটা বা করাপশান বা যদি এই জাতীয় জিনিসগুলো, আর্থিক দুর্নীতি, এমনি সামাজিক দুর্নীতি, এগুলো খুব একটা নির্বাচনে প্রভাব ফেলে না। আর এক দুটো বিষয় আমি বলবো, আমাদের নির্বাচনে তিনটে বলা হয়, একটা হচ্ছে মহিলা, একটা মুসলিম, আর একটা হচ্ছে মমতা। যদি এই তিনটেকে সমাপতন করা হয়, অনেকে বলেন যে মুসলিম ভোট এক কাট্টা থাকে, কারণ যদি মুসলিমরা সাধারণত আগে কংগ্রেসকে দিয়েছেন, বামেও দিয়েছেন, কিন্তু এখন তারা বুঝেছেন যে আসামের মতো সিএএ এনআরসি কিছু একটা যদি করার চেষ্টা হয়, যদি একজন কেউ তার বাড়ির সামনে রাস্তায় কোমরে আঁচল জড়িয়ে বসে পড়ে সব কিছু রুখে দিতে পারেন সমস্ত বাহিনী, তাহলে তিনি একজনই মানুষ এবং তিনি তার পাশে চলে আসেন। এই আস্থাটা তিনি যদি দিতে পারেন, এবং যারা সংখ্যালঘু ভোটার, যেমন আমাদের তো দুটো অন্তত সংখ্যাগরিষ্ঠ জেলা আছে, মালদা মুর্শিদাবাদ, তাছাড়াও উত্তর দিনাজপুর আছে যেখানে প্রচুর সংখ্যালঘু ভোট, যেখানে 85টা আসনে মোটামুটি সংখ্যালঘুদের ভোটেতে আমাদের এই ভোটের ফলাফল হয়। সেখানে যদি এবারে সংখ্যালঘুরা এক কাট্টা থাকেন, আইএসএফ বা হুমায়ুন কবির কতটা কাটতে পারবেন, বিশেষ করে হুমায়ুন কবির কতটা কাটতে পারবেন, যে ঘটনা এদিকে যা বোঝা যাচ্ছে, যতটা যেভাবে ফেপে উঠে গেছিল, হঠাৎ করে একটা হাইপ হয়েছিল, সেটা কিন্তু আবার বেলুন ফুটো হয়ে গেছে। এবং সংখ্যালঘুরা একসঙ্গে থাকাটা পছন্দ করেন, এবং তারা যদি মনে করেন যে তাদের রক্ষাকর্তা হিসেবে তৃণমূল, কারণ অন্য দিক থেকে তাদের প্রতি একটা আঘাত আসার সম্ভাবনা আছে আসামে, যেটা দেখা গেছে, ফলে তারা তৃণমূলকে ভোট দেবে, তাহলে তৃণমূল 31 থেকে শুরু করবে, সেক্ষেত্রে ঠিক থাকবে।
অনেকে বলছেন যে এই সংখ্যালঘু ভোটটাও ভেঙে যাবে, সংখ্যালঘুরাও তারা বুঝেছে যে তারা আদপে কিছু পায়নি। এখন ঠিক তারা কি করবে, কে কাকে ভোট দেবে, এটা বলা মুশকিল। কিন্তু সংখ্যালঘুর ভোট তৃণমূলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবার আসি মহিলাদের ভোটে। মহিলারা যে বিভিন্ন প্রকল্পে যে পেয়েছেন এবং যে প্রকল্পগুলো প্রথমে সমালোচনা হলেও এখন তো বিজেপি বলছেন সেই প্রকল্পে টাকা বাড়িয়ে দেওয়া হবে, এবং অন্য কোনো তথাকথিত প্রগতিশীল দলও এইটা দেবো না, বন্ধ করব, এই কথা গলা উঁচু করে বলতে পারছে না। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার বলুন এবং একটি শিশুর থেকে একেবারে প্রয়াত হওয়া পর্যন্ত যে বিভিন্ন প্রকল্প, এটা একটা নীতি, যে সরকার চালানোর নীতি। আমি অন্য কোথায় কি খরচ করব, আমার কর্মচারীদের মাইনের যে অতিরিক্ত মহার্ঘ ভাতা একেবারে কেন্দ্রের সঙ্গে দেব, নাকি ওই অর্থটা রেখে, যেহেতু ওটা পুরোটাই যে দিতে হচ্ছে তা নয়, আমি মানুষের হাতে টাকা পৌঁছে দেব। এখন এই মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়াটার একটা অর্থনৈতিক ব্যাখ্যা আছে, যে তাহলে কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হবে স্থানীয়ভাবে, ফলে সেখানে অর্থনীতির একটা তৃণমূল স্তরে বা মাঠ পর্যায়ে অর্থনীতির একটা অর্থনৈতিক কর্মকাণ্ড বা বৃদ্ধি হবে, এর একটা তত্ত্ব আছে, কারণ টাকার ফ্লোটা একটা দরকার হয়। আর দ্বিতীয় হচ্ছে মহিলাদের যে শ্রদ্ধা বা অস্মিতা বা সম্মান। আপনি জানেন স্বাস্থ্যসাথী কার্ডটা হয় হচ্ছে পরিবারের যিনি বয়োজ্যেষ্ঠা মহিলা, এবং এমনও হয়েছে যে পরিবারের কর্তাকে ভর্তি করতে গেলে গিন্নিকে এসে সই করতে হচ্ছে বা ছাপ দিতে হচ্ছে, কর্তাকে হাসপাতাল থেকে ছাড়তে গেলেও গিন্নিকে এসে সই করতে বা ছাপ দিতে হচ্ছে। এই যে গিন্নির উপস্থিতি, মহিলার উপস্থিতিটা এবং তার যে মর্যাদাটা এবং অর্থনৈতিক মর্যাদাটা, অনেক ক্ষেত্রে পুরুষরা তার কাছে হাত পাচ্ছেন এবং তার মাসের 1 তারিখে সেই টাকা ঢুকে যাচ্ছে, এবং তার যে একটা স্বাবলম্বী হওয়া, এইটা একদিক থেকে সম্মান পাওয়াটা একদিক থেকে। যখন বিজেপি বলছে আমরা ওটা 1.5 আছে, কেন 1700 আছে বা 1.5 আছে, ওটা আমরা 3 করে দেব, কিন্তু একটা জিনিস জানেন তো, মানে হাতে যদি একটাও থাকে আর জঙ্গলে যদি 2টো থাকে, লোকে একটারটাই বিশ্বাস করে, কারণ বাবা এটা তো পাচ্ছি, পাবো, ওটা দেবে কি দেবে না, তারা সরকার গড়বে, তারপরে কি বলবে না বলবে। সবসময় আমাদের দেশে নির্বাচনী যে ইস্তাহার বা সংকল্প থাকে, তারা সরকার গড়লে কার্যে পরিণত হওয়ার ক্ষেত্রে অনেকটা ব্যবধান থেকে যায়, এটা সব দিক থেকেই আছে। ফলে এই ভোটটারও একটা ব্যাপার আছে, যে মহিলাদের ভোট, মাইনরিটির ভোট, মুসলমানদের ভোট, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে কিনা। তাছাড়া আরও একটা, এটাও কিন্তু এই আইপ্যাক যেভাবে তারা সমীক্ষা করেছে সব সময়, বা কেন্দ্র ধরে ধরে কিছু কিছু বিশেষ তথ্য বা কিছু ঘটনা, বা যেভাবে হোক, আপনারা জানেন যে বহু সিটিং এমএলএকে টিকিট দেওয়া হয়নি এবারে তৃণমূলের থেকে, 64 জন। এটাও কিন্তু একটা খুব বড় জিনিস। ফলে নতুন মুখ, নতুন কিছু দিয়ে, তবে একটা কথা বলতে হয়, অন্যান্য বারে যদিও বা কিছু মুখে বোঝা যায় মানুষের, এবারে কিন্তু কথাবার্তায় খুব একটা কিছু বোঝা যাচ্ছে না। এইটা কিন্তু একটা ঘটনা, এইটা সব সময় বুঝতে হবে। মানুষ কিন্তু চুপচাপ আছে। এখন এই চুপচাপের মানে কি, সকলেই চেষ্টা করছেন ভোটারদের মন জোগাতে। আর একটা কথা হচ্ছে যে এই নির্বাচন কমিশনেরও কিছু ঘটনায় মানুষ যে খুব তাদের যে ভোটাধিকার দিচ্ছে বলে যে একটা কৃতজ্ঞতা থাকবে, সেটাও নেই। এখন দেখা যাক ভোট কতটা অবাধ ও সুষ্ঠু হতে পারে, সাধারণ মানুষ কতটা ভোট দিতে পারেন, তাদের কোন কোন বিষয়ে তাদের ভাবনা চিন্তা করে কাকে তারা ভোট দিচ্ছেন সেইটা তারা নির্ধারণ করেন, সেটা 4 তারিখেই বোঝা যাবে, 4 মেতে বোঝা যাবে যে কাকে ভোট দিল। একটা চাপা উত্তেজনা আছে, বিজেপিও ভাবছে যে আমরা ভালো করব, তৃণমূলও ভাবছে না আমরা সরকারে থাকবো, কিছু সংখ্যা কমতেও পারে, বাড়তেও পারে, কমতেও পারে, তাতেও থাকবো। বিজেপিও ভাবছে যে আমরা সরকার করার জায়গায় যেতে পারবো। এই ভাবনা নিয়েই চলছে। এটাই নির্বাচনের বিশেষত্ব, এটা আগের থেকে একেবারে যে বলা যায় তা নয়। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। একদম শেষ পর্যায়ে খালি মানে একটা তো সাম আপ করার বিষয় থাকেই, তো সেই সাম আপ করার জায়গা থেকে খালি একটা খুব ছোট প্রশ্ন, যেটা আপনি অলরেডি বলেওছেন, তবু একবার স্পেসিফাই করে নেওয়া, যে 34 বছরের যে বামফ্রন্ট যারা এখন মহাশূন্যে বিরাজমান,
তারা কি মহাশূন্য থেকে আবার পৃথিবীতে মাটিতে পা রাখতে পারবে কিনা? কংগ্রেস যারা সাইনবোর্ডে পরিণত হয়েছে তারা কি আবার সাইনবোর্ডে লিখতে পারবে কিনা? এবং আপনি কিন্তু একটা সেই বলা যেতে পারে যে সেটা সর্বধর্ম সমন্বয়ের চরিত্র আর কি। আপনার সব ধর্মের মানুষের সঙ্গেই বন্ধুত্ব, মেলামেশা, অবাধ, ঈদেতেও কারুর বাড়ি যাওয়া, ক্রিশ্চান এতে সেখানেও, সেই জায়গা থেকে মুসলিম ভোট এবার কতখানি ফ্যাক্টর, এবং সেটা কোনো ভেঙে গেছে কিনা, তাদের মধ্যে কোনো একটা বিভাজন তৈরি হয়েছে কিনা, খুব সংক্ষেপে যদি একটু এই তিন যদিও এই বিষয়টা আমি কিছুটা আলোকপাত করেছি, তাহলেও তুমি যখন বলছো আমি আবার করে বলছি ছোট করে। সেটা হচ্ছে যে এবারে কিন্তু কংগ্রেস এবং বাম তারা ভাবছে তারা খাতা খুলবে। দেখুন, আশাতেই বাসা, একটা রাজনৈতিক দলকে কিন্তু আশা নিয়ে বেঁচে থাকতে হয়। নির্বাচনের আগে না ভাই আমরা পারবো না, এটা একে একে কাউকে বললেও প্রকাশ্যে সে বলতে পারে না। সেই যদিও ভেতরে ভেতরে জানি আমি একটাও হয়তো পাবো না, কিন্তু তার কর্মীদের, যে প্রার্থীদের চাঙ্গা করে রাখতে সেইটা একটা বড় ফ্যাক্টর। তারা বলে যাচ্ছে পাবেন এবং আশাবাদী, খানিকটা অঙ্ক কোশ্চেন বামেরাও কংগ্রেসও সেটা পাবেন বলে। আর একটা বিষয় যেটা আমার বলা হয়নি, সেটা হচ্ছে বিজেপির সংগঠন বা প্রচার বা সভা হচ্ছে, কত লোক হচ্ছে না হচ্ছে এগুলো বাদ দিলে ভোটের দিন বুথ স্তরে পোলিং এজেন্ট দেওয়া এবং তাদের ধারণা যে তাদের পক্ষে যারা ভোট দেবেন তাদের মানে একটু দিচ্ছেন কি না, এলেন কি না, খোঁজ খবর নিয়ে এই যে গ্রাসরুট ম্যানেজমেন্ট যেটা, সেই মেশিনারিটা, পোল মেশিনারিটা যে পলিটিক্যাল পার্টির থাকে, সেইটা কতটা পারবে বিজেপি ওই স্তর পর্যন্ত, একেবারে প্রতিটি বুথে, বুথ লেভেল কমিটি পর্যন্ত, সেইটা একটা ভোটের একটা কিন্তু বড় বিষয়, সেটাকে ইঞ্জিনিয়ারিং করা। আর অবশ্যই বিজেপি ভাবছে সরকার গড়বে, পরিবর্তন আসবে, আর তৃণমূল ভাবছে না এবারে তো ধরে রাখতে পারবেই তারা, কারণ তারা যা পরিস্থিতি তারা তো ব্যাখ্যা করেছে। মুসলিম ভোটটা সুইং করবে কি করবে না এইভাবে বলা মুশকিল, কিন্তু আমার নিজস্ব ব্যাখ্যা হচ্ছে যে মাইনরিটি ভোটটা এক কাট্টা থাকে বলেই দেখা গেছে। এবারে কংগ্রেস বাম আশাতে কিছু চলে যেতেও পারে, কারণ তাদেরও মুসলিম ভোট ব্যাংক একটা ছিল। কিন্তু একটা বিষয় আমি এটা মনে করি যে মানুষ ভয় পেয়েছে যে আসামে যা ঘটেছে, যে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, ওই পাঠিয়ে দেবে, কি করবে, তাহলে আমার পাশে কে থাকবে এবং যখন আমাকে ধরতে আসবে সেই মুহূর্তে। এটা কিন্তু কয়েকটা ঘটনা ঘটেছে যে তৃণমূল নেত্রী, মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেও এমন জায়গায় অকুস্থলে গিয়ে পৌঁছে দাঁড়িয়ে বাকি যারা যে কাজ করতে এসেছিল তারা বিরত হয়ে চলে যেতে হয়েছে। তারপরে মামলা হয়েছে, সে মামলার কি রায় হবে কি না হবে, কিন্তু এই যে পাশে থাকা, এই যে একেবারে অকুস্থলে গিয়ে কোমর বেঁধে দাঁড়িয়ে তার পাশে থাকা, আমি থাকতে তোদের কিছু হবে না বলাটা, এই জায়গাটায় কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা পৌঁছতে পেরেছেন। সেটা ভালো মন্দ সেটা তো আলাদা কথা। আমরা এই গণতন্ত্রের এতদিনের পরে আমরা ধর্ম নিয়ে ভোট করব কেন? এবং এবার একটা লক্ষ্য করেছেন তো যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সরকার না করলেও তাদের পৃষ্ঠপোষকতায় দীঘায় জগন্নাথ মন্দিরের 1 বছর হয়ে গেল, তারপরে শিলিগুড়িতে মহাকাল মন্দিরের ব্যবস্থা আয়োজন হচ্ছে, তৈরি হচ্ছে, এবং দুর্গা অঙ্গন বলে আমাদের নিউ টাউনে একটা বিরাট মন্দির কমপ্লেক্স হওয়ার বা অঙ্গন হওয়ার একটা জায়গা আসছে। ফলে খানিকটা যে এই সরকার বা এই দল শুধুমাত্র মাইনরিটি তোষণ করে, মুসলিম তোষণ করে বলে যেটা ছাপ পড়ছিল, সেখান থেকে মুসলিমরা তো থাকতে বাধ্য হচ্ছে এই কাজটা দেখে যে পাশে এসে দাঁড়াবে। অথচ যে একটা হিন্দু ব্যাকলাশ হয়ে যে না একবার ও সবই ওদের দিকে করছে, ওদের দিকে করছে, ওরাই কি সব, তাহলে একটা হিন্দু ব্যাকলাশ কি হয়ে চলে, যারা হিন্দুত্ব নিয়ে কথা বলে সেই পার্টির দিকে যাতে চলে না যায়, তারাও যাতে তৃণমূলে থাকে, যে না তৃণমূল তো এটাও করছে এটাও করছে। কিন্তু এই 3টে মন্দির গড়া হয়েছে, নিশ্চয়ই এর মধ্যে একটা নির্বাচন, রাজনীতি, মানুষের সমর্থন পাওয়া, এটা মাথায় নিশ্চয়ই ছিল, না হলে নিশ্চয়ই সেগুলো পর্যটন কেন্দ্র হিসেবে বা আমাদের ইতিহাস হিসেবে তৈরি করা হয়েছে, এটা ঠিকই, কিন্তু তাহলেও তাদের একটা ভোটের সমীকরণ থাকছে। ফলে হিন্দু ভোট যে চলে যাওয়ার ভয় ছিল, যে একটা হিন্দু ব্যাকলে যদি মাইনরিটিরা একসঙ্গে হয়ে যায় তাহলে হিন্দুরাও আবার একসঙ্গে হয়ে যাবে আরেকটা দলের কাছে, সেইটা যাতে না হয় তার জন্য হিন্দুদেরও একটা আস্থা আনার চেষ্টা।
আর অন্যদিকে মুসলিমদের তো খানিকটা আস্থা রয়েছে যে কিছু হলে অন্তত তারা আসতে পারবে না।